অবশেষে সারা দেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। আদালতের রায়ের বিরুদ্ধে দেয়া কর্মসূচি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। নিজের দেশ নিরাপদ হলে ফিরে যাবে রোহিঙ্গারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। অতিরিক্ত ভর্তি ফি ফেরত দেয়নি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এর মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। সারা দেশে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে তথ্য জানান নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বলেন, আইনগতভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। বিভিন্ন জেলায় শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়। এর আগে সকালে বিষয়টি নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন নৌমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আইনমন্ত্রী। খুলনা বিভাগে শুরু হওয়া পরিবহন ধর্মঘট মঙ্গলবার সকাল থেকে ছড়িয়ে পড়ে রাজধানী সহ সারা দেশে। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। এখন থেকে যানবাহন স্বাভাবিক চলাচলের জন্য আমরা মালিক ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি আমাদের এই আলোচনার প্রেক্ষিতে আমাদের এই সংবাদ বিভিন্ন জায়গায় যাওয়ার সাথে সাথে দেশের সর্বত্র যানবাহন চলাচল স্বাভাবিকভাবে আর আমরা আদালতের রায়ের বিরুদ্ধে কর্মসূচি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা রিটে এ আদেশ দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। একই সাথে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র্যাব ডিজি সহ 17 জনকে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশনা দেওয়া হয়। এদিকে সারা দেশের মতো চট্টগ্রামেও চলা দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শ্রমিকরা। গণপরিবহন ছাড়াও ব্যক্তিগত সব ধরনের যান চলাচলে বাধা দেয় তারা। যানবাহন অনেকটাই বন্ধ থাকায় অবর্ণনীয় দুর্ভোগে পড়ে মানুষ। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে চট্টগ্রামে সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। বন্ধ করে দেয় সব ধরনের গণপরিবহন। নগরীর আগ্রাবাদ মোড় অবরোধ করে শ্রমিকরা। এ সময় সব ধরনের যানবাহন চলাচলে বাধা দেয় তারা। এতে প্রায় 1.5 ঘন্টা অচল থাকে মূল সড়ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই পরিস্থিতি বিরাজ করে বহদ্দারহাট, অলংকার, নিমতলা, দেওয়ানহাট সহ নগরীর প্রায় প্রতিটি এলাকায়। মালিকের গাড়ি মালিকই চালাও, সেটার জন্য আমরা বাধা দেব না। সরকার যদি আমাদের দাবিটা না মানে আমরা আন্দোলন চালবো। আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা রাস্তা ট্যাক্স দিই, আমরা ফুটপাতে সব ট্যাক্স দিয়ে চলি, আমাদের তারপরও শান্তি নেই। আমরা চেষ্টা করতেছি তাদেরকে কথাবার্তা বোঝাই যাতে কোনো গাড়ি ভাঙচুর না করে, সুন্দর করে গাড়ি ঘোড়া যেগুলো পাস করার যেগুলো বাধা দেয় শান্তিপূর্ণভাবে যাতে বাধা দেয়, শান্তিপূর্ণভাবে যাতে বাধা দেয়, যাতে কোনো ধরনের গাড়ি ভাঙচুর না করে, কোনো যাত্রী যাতে হয়রানি না হয় যারা পাস করতেছে, সেটাই চেষ্টা করতেছে। তবে শ্রমিক নেতাদের দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে তারা। বিক্ষিপ্তভাবে কোনো জায়গায় সেটা ঘটেছে, সেটা আমরা অনুতপ্ত প্রকাশও করেছি। ইভেন পরে যখন শুনলাম ওপেনিং এ এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটতেছে, তৎক্ষণিক আমরা সিনিয়র লিডাররা যারা ছিলাম তৎক্ষণিক সব আবার ওই সব স্পটে গিয়ে ওই জিনিসগুলি অন্তত ভাঙচুর বা বাধাগতা যাতে না হয় সেটা আমরা কভার করছি। ধর্মঘটের কারণে গণপরিবহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কর্মজীবী মানুষকে। বাধ্য হয়ে কেউ ভেনে চড়ে, কেউ বা পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। সকালে যাওয়ার কথা, এখন আমরা 12টা-1টা বাজে এখন আমরা দোকানে যাচ্ছি। এটা আমাদের জন্য অনেক ক্ষতি। এখন এখানে আসছি যে ভাই 1 ঘন্টা হয়েছে, আজও গাড়ি পাচ্ছি না, রিক্সাও যাচ্ছে না। আমি রিক্সা পাই না, সিএনজি পাই না, বাস পাই না, কতক্ষণ হাঁটছি, কতক্ষণ রিক্সা উঠছি, এখন আবার ভ্যানে উঠলাম। আদালতের বিরুদ্ধে তারা এভাবে গিয়ে যারা এই ধরনের করতেছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত। এমন পরিস্থিতিতে অচল অবস্থা দেখা দেয় ব্যবসা বাণিজ্যেও। দুপুরে ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। রোহিঙ্গারা যখন নিরাপদ মনে করবে তখন মিয়ানমারে ফেরত যেতে পারবে। টেকনাফে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার কাজ
সমাপ্ত ঘোষণা করে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার তমরু পশ্চিম কুল পাহাড়ে প্রেস ব্রিফিং করেন তিনি। গত বছরের 13 মে ভোরে টেকনাফের নীলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নিহত হয় ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আলী হোসেন। ওই সময় লুট করা হয় 11টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও 670 রাউন্ড গুলি। গত 10 জানুয়ারি 3 জনকে আটক করে 5টি অস্ত্র উদ্ধার করে র্যাব। সবশেষ গতকাল সন্ধ্যায় উখিয়ার কুতুপালং এলাকা থেকে নুরুল আলমকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে যায় র্যাব। সেখানে উদ্ধার হয় 6টি অস্ত্র। ব্রিফিংকালে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন। জীবনটাকে নিয়ে শুধু তারা এখানে চলে আসছে। আমরা তো মানুষ, আমরা লিবারেশন ওয়ারের সময় আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা পার্শ্ববর্তী দেশে উপস্থিত হয়েছিলাম। আমরাও মনে করি তারা এখানে থাকবে, তারা যখন নিরাপদ মনে করবে তারা তাদের দেশে ফিরে যাবে, তাদের দেশমাতৃকা তারা চলে যাবে। এটাই আমরা আশা করি, এটি আমরা মনে করি। আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই যে এই যে রোহিঙ্গারা এইরকম ভাবে ফিরে আসছে, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারকে তারাও যেন ব্যবস্থা করে আপনার প্রচার প্রচারণা এমন ভাবে করে যাতে তার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। খাগড়াছড়িতে ইতি চাকমা নামে কলেজ ছাত্রীর খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল ইতির বোন জোনাকি চাকমা ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। ভোরে পুলিশের অভিযানে মনতোষ চাকমা নামে একজনকে আটক করা হয়। উল্লেখ্য, সোমবার রাতে শহরের শান্তিনগরের আরামবাগ এলাকা থেকে ইতির লাশ উদ্ধার হয়। নিহত ইতি চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় ইতিকে। কক্সবাজারের মহেশখালীতে মাদ্রাসা ছাত্রী নাহিদা আক্তারের উপর হামলায় অভিযুক্ত জাহিদুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ভোরে উপজেলার কালারমারছড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাস। তিনি জানান, জাহেদকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। 25 ফেব্রুয়ারি রাতে 9ম শ্রেণীর ছাত্রী নাহিদার বাসার সামনে তার উপর হামলা চালায় জাহিদুল। তাতে মুখ সহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে 8টি নতুন বিদ্যুৎ কেন্দ্র ও 10 উপজেলায় 100% বিদ্যুৎ সুবিধার উদ্বোধনের সময় তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোট সরকার শুধু খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দিতে পারেনি। এর আগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মোবাইল ব্যাংকিং এর এমন উদাহরণ প্রমাণ করে দেশ ডিজিটাল হচ্ছে। এই কার্যক্রম উপমহাদেশের মধ্যে এটাই প্রথম। বাংলাদেশ আমরা গড়ে তুলছি। ডিজিটাল শব্দটা আসলে কম্পিউটার, বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সেখানে কর্মরত ইঞ্জিনিয়ারকে সেই আগুনে পুড়িয়ে পর্যন্ত হত্যা করেছে এই বিএনপি জামাত জোট। নিশ্চয়ই দেশবাসী ভুলে যায়নি যে 2013, 14 এবং 15-তে কি তাণ্ডব তারা এদেশে করেছে। তাদের কোনো দায়িত্ববোধ দেশের প্রতি নাই। তাদের অর্থ সম্পদ বানানো, এটাই হচ্ছে ক্ষমতায় থাকার লাভ। আর আওয়ামী লীগ আসে দেশের মানুষকে কিভাবে লাভজনক করবে, দেশের মানুষের সার্বিক উন্নতি কিভাবে করবে, দেশের মানুষের সার্বিক চাহিদাগুলি কিভাবে মেটাবে, সেই লক্ষ্য নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য এলাকার জনমানুষের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেবে। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানের থানচি উপজেলার নতুন বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য জেলাগুলোর যাতায়াত অবকাঠামোর উন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প নেওয়া হবে, যাতে অবহেলিত এলাকার মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটে। প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কেউ শৈলা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নতুন শ্রেণীর ভর্তিতে নেওয়া বাড়তি ফি এখনো ফেরত দেয়নি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। আবার দু একটি প্রতিষ্ঠান ফেরত দিলেও বেতনের সাথে সমন্বয় বা পুনরায় যাচাইয়ের কথা বলছে। তবে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। চট্টগ্রামে নতুন শ্রেণীর ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে নানা মহলের দাবির পর গত ৮ ফেব্রুয়ারি নগরীর ৪৬টি স্কুলকে তালিকাভুক্ত করে জেলা প্রশাসন। বাড়তি ফি নেয়া এসব প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে সময় বেঁধে দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দু একটি ছাড়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়নি অন্যান্য প্রতিষ্ঠান। তবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বলছে আদায় করা অর্থ সমন্বয় করা হচ্ছে বেতনের সাথে। কিভাবে সমন্বয় করা যায় উন্নয়ন ফি বাদ দিয়ে একটা লিখেছি, মানে পত্র দিয়েছি। সেই হিসাবে আমরা এডিসি শিক্ষার সাথেও কথা বলছি, ওনাদের পরামর্শ অনুযায়ী যেভাবে সমন্বয় করা যায় আমরা সেটাই করার চিন্তা ভাবনা করছি। অতিরিক্ত ফি আদায় বন্ধে সোচ্চার ক্যাব বলছে প্রশাসনের নজরদারিতে অতিরিক্ত ফি আদায় কিছুটা কমেছে। তবে এ বিষয়ে শৃঙ্খলা আনতে কঠোর হতে হবে নির্দেশনা বাস্তবায়নে। সরকারের যে নীতিমালা, সরকারের যে নির্দেশ, এটা আসলে সবাইকে পালন করা উচিত। ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলি আছে এগুলাকেও কিন্তু এই জায়গাগুলোতে নিয়ে আসা দরকার। তাদেরকেও আমাদের বাংলাদেশের যে নিয়মকানুনগুলো মানতে হবে। তো আমরা চাই যে সরকারের যে নির্দেশনা এটা মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন হোক। প্রশাসন বলছে নানা অজুহাতে অতিরিক্ত অর্থ ফেরত দিতে টালবাহানা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে শিগগিরই তদারকি কমিটির চূড়ান্ত প্রতিবেদনের পর নির্দেশনা না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমাদের সিদ্ধান্তকে যারা স্বাগত জানিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি না, ওয়েলকাম জানাচ্ছি তাদের। কিন্তু যারা ব্যবস্থা নেয় নাই এবং যারা নানান অজুহাত দেখিয়েছেন তাদের বিষয়গুলি আবার ফাইন্ড আউট করে আর শর্ট লিস্ট হতে হবে। সেই শর্ট লিস্ট আকারে আমরা তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে চলে যাব এবং আমাদের আর 5টি টিম তারা আবারও এই কাজটি করবেন। নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও বাতিল, ম্যানেজিং কমিটি বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দায়িত্ব পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে চট্টগ্রামে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। সকালে দামপাড়া পুলিশ লাইনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম ও নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন সিআইডি পুলিশের ডিআইজি রওশন আরা বেগম। পরে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। আবারও নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আবেগকে বন্দী রেখে জনগণের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন খাগড়াছড়ির নবনিযুক্ত জেলা প্রশাসক রাশেদুল ইসলাম। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সাংবাদিক নেতাদের পেশাগত কাজে নিরাপত্তার পাশাপাশি সম্প্রীতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও জেলা প্রশাসক চাঁদাবাজি বন্ধ ও বাংলা নববর্ষকে নির্বিঘ্ন করতে প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানান। মুক্তিযুদ্ধে অনন্য অবদান ও সাহসিকতার জন্য গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা এ দাবি জানান। তারা বলেন, ৭১-এ ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখ যুদ্ধ সহ নানা ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ। পাশাপাশি চট্টগ্রামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ ও যুদ্ধের স্থানগুলো সংরক্ষণের মেয়রের প্রতি দাবি জানানো হয়। জেলা কমান্ডার শাহাবুদ্দিন সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতারা এই সময় উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা দিতে অটিজম অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালু করেছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী এর উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম সহ সারা দেশে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। তবে এইসব শিশুর চিকিৎসা ও সেবার জন্য প্রয়োজনীয় সুবিধা এখনো গড়ে ওঠেনি। মা ও শিশু হাসপাতালে অটিজম সেন্টার ও কোর্স চালু হওয়ায় অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা সুফল ভোগ করবে বলে আশা করেন তারা। জৌলুস হারালো শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় আসর। বিদায় নিল একমাত্র দেশীয় ক্লাব হিসেবে সেমিতে প্রতিনিধিত্ব করা চট্টগ্রাম আবাহনী। দক্ষিণ কোরিয়ার চতুর্থ টায়ারের দল পোচন সিটিজেন এফসির কাছে 2-1 গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কনক মাহমুদের রিপোর্ট। ভেস্তে গেল সব প্রচেষ্টা, হলো না ফাইনালে ওঠা। শিরোপা ধরে রাখার স্বপ্ন মুখ থুবড়ে পড়ল। সেমিফাইনালে হারতে হলো পোচন সিটিজেন এফসির কাছে। অথচ এই চট্টগ্রাম আবাহনী শুরুতে আনন্দে ভাসিয়েছিল সমর্থকদের। 22 মিনিটে মামুনুলের কর্নার থেকে জামাল ভুঁইয়ার গোলে গর্জে উঠেছিল ইমিয়াজিজি স্টেডিয়াম। কিন্তু এরপর রুদ্ররূপ দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের। রক্ষণাত্মক নীতির সুযোগে 30 মিনিটে সানায় পরপর দুটি আক্রমণ। অধিনায়ক চো তাই উর ব্যাকভলিত শুধু পোস্ট কাঁপায়নি, কাঁপিয়েছে স্বাগতিকদেরও। সমতায় ফিরে বিদেশি শিবির। মুফতালাওয়ালের ভুলে পাওয়া পেনাল্টি থেকে বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের গতি আর কৌশলের সামনে আরো খোলসবন্দি সাইফুল বাড়ির শিষ্যরা। ডিফেন্ডারদের ভুলে পার্ক ইয়ং ইক এগিয়ে দেন সফরকারীদের। এরপর কমতি ছিল না ফেরার চেষ্টায়, কিন্তু কোনোভাবেই গোল পায়নি বন্দরনগরীর দলটি। বরং বিদেশি ফরওয়ার্ডদের ভুল আরো হতাশায় ডুবিয়েছে সমর্থকদের। শেষ পর্যন্ত পোচন বাধা টপকাতে পারল না চট্টগ্রাম আবাহনী। সেমিফাইনালের আগে কোচ আর অধিনায়ক যেটা বলেছিলেন সেই স্ট্যান্ডার্ডই শেষ পর্যন্ত পার্থক্যের দেয়াল হয়ে রইল দু দলের মাঝে। কনক মাহমুদ, চ্যানেল 24, ইমেজ স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। অবশেষে সারা দেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। আদালতের রায়ের বিরুদ্ধে দেয়া কর্মসূচি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। নিজের দেশ নিরাপদ হলে ফিরে যাবে রোহিঙ্গারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। অতিরিক্ত ভর্তি ফি ফেরত দেয়নি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এই ছিল চট্টগ্রাম 24 এর সন্ধ্যার আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।